কলজার ভিতর বান্ধি রাখুম তোমারে, ও সিনার লগে বান্ধি রাখুম তোমারে, ও লনাই রে। আমাদের ফার্স্ট গান ছিল সুখ। আমরা গানটা প্লে করি, মানে আমরা অনুভব করতে পারছি পিছনে কি একজন কান্না করতেছে। সুখ গুলো চির অধরা আমার। আপনারা তো কি তাহলে দুই ভাই মিউজিশিয়ান? আমাদের চারজন আছে, আমরা চারজনই ভাই। রেফারি কে থাকতো? আমার স্ট্রং বডি আমাকে মারে। ও মাই গড। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর মিউজিশিয়ানদের নিয়ে বিশেষ আয়োজন ট্র্যাক টকে। আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা, এবং আজকে স্টুডিওতে আমার সাথে আড্ডা দিতে উপস্থিত হচ্ছে সিনহা ব্রাদার্সের দুইজন জনপ্রিয় মুখ। চলুন জেনে নেই তাদের জানা অজানা নানা গল্প। কেমন আছেন? ভালো আছি। পরিচয়টা? আমি সঞ্জিত, সিনহা ব্রাদার্সের ভোকাল হিসেবে আছি। আচ্ছা। আর আমি আদিত্য দে, আমিও ভোকালিস্ট হিসেবে আছি সিনহা ব্রাদার্সের। আচ্ছা, আমরা দুইজনকে দেখতে পাচ্ছি, বাকিরা আসলে ব্যস্ত আছে। আচ্ছা, আমরা সবাই ব্যস্ত, তো আমরা দুজন অনেক কষ্ট করে সময় ম্যানেজ করে তারপর আসলাম এখানে। আচ্ছা। আমি তো চিটাগং থেকে এসেছি সুদূর, আর Thank you. ও তো আছে এখানে, বাট ও জব করে, সো সব মিলাই সবাই ব্যস্ত আছে। আচ্ছা, তো এখন কি নিয়ে বেশি ব্যস্ততা যাচ্ছে? এখন ব্যস্ততা বলতে হচ্ছে আমরা আপাতত সবাই যার যার ব্যক্তিগত জীবনে আমরা যে কাজগুলো করি, আমাদের ব্যবসা আছে, কারো চাকরি আছে, সেগুলো নিয়ে ব্যস্ত আছি। পাশাপাশি টুকটাক যদি সময় পাই তখন এই মিউজিক করা ট্রাই করি আর কি। আচ্ছা, আপনারা কি শখে মিউজিশিয়ান বা মিউজিক করেন এরকম কিছু? শুরুটা শখ থেকে হয়েছিল, বাট পরে এটা আস্তে আস্তে প্রফেশনালি আমরা নেই। দেন আস্তে আস্তে আবার যখন আমরা অন্য প্রফেশনে সুইচ করি, দেন হচ্ছে আমাদের ব্যান্ডটা একটু মানে কার্যকলাপটা একটু আমরা স্থিতি হয়ে গেছে। প্রথমে কি আপনারা দুইজন শুরু করেছিলেন নাকি? না, শুরুটা কেমন প্রথমে ছিল? শুরু করেছিলাম আমি এবং আমার ভাই সুদীপ্ত সিনহা দীপু। আমরা দুজন মিলে শুরু করেছিলাম। দেন এরপর আদি জয়েন করে, বাথন জয়েন করে, আদি জয়েন করে অ্যাজ এ ভোকাল, বাথন জয়েন করে বেসিস্ট হিসেবে। দেন আমাদের কাহনা ড্রামসে আসা হচ্ছে আকিব। আচ্ছা। এরপরে যখন আমরা পাঁচজন একত্রিত হলাম, তারপর এটা একটা ফুল ফ্লেজেড ব্যান্ড হিসেবে আমরা আত্মপ্রকাশ করি। তো এই যে আপনাদের মানে শুরু করা, তারপর হচ্ছে আপনাদের অনেক জনপ্রিয়তা, একটা গান যেটা ট্রিবিউট করেছিলেন, এইটা যখন শুরু করলেন, যখন আপনারা রেকর্ড করলেন, তখন কি এরকম কিছু ভেবে করেছিলেন যে এটা এতটা জনপ্রিয়তা পাবে বা এত জনপ্রিয় হবে? দীর্ঘ 8-9 বছর পরেও এখনো দেখা যায় যে অনেক কমেন্টস এন্ড সবাই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, শুভকামনা জানাচ্ছে। না, ট্রিবিউটটা আমরা আসলে করি হচ্ছে আমরা তো প্রথম শুরুতেই করি কাভার সং দিয়ে। তো যখন আমরা চিন্তা করলাম যে আমরা অনেকগুলো ব্যান্ড মিস করে গেছি এখন পর্যন্ত, আমরা অনেক লেজেন্ডারি ব্যান্ডকে এখন পর্যন্ত কোনো ওদের কাভার সং করা, মানে ওদের সংগুলো কাভার করা হয়নি। তখন হচ্ছে আমরা একটা প্ল্যান করি যে আমরা কিভাবে অনেকগুলো ব্যান্ডকে টার্গেট করে বা অনেকগুলো সিঙ্গারকে টার্গেট করে আমরা একটা প্রজেক্ট করতে পারি, যেটা কিনা সবাইকে ট্রিবিউট করা হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে। সো আমরা 10টা ব্যান্ড পিক করি এবং তাদের 10টা গান পিক করি, যেগুলো খুব সবার মুখে মুখে আছে গানগুলো, সবার জন্যই। তো ওইভাবেই পিক করা হয়। দেন আমাদের প্রজেক্টটা শুরু করি আমরা। প্রায় 2 মাস আমাদের এই প্রজেক্টের পিছনে কাজ করতে হয়েছে আমাদের, অডিও থেকে শুরু করে ভিডিও পর্যন্ত সবকিছু মিলে পুরো প্ল্যানটা দাঁড় করাইতে। দেন আমরা এটা ইউটিউবে আপলোড করি। তখন আমরা চিন্তা করি না এটা এত পপুলার হবে বা এত ভাইরাল হবে, কারণ ওই সময় আসলে ভাইরাল হওয়াটা খুবই টাফ ছিল মিউজিক দিয়ে। ওই সময়টাতে যখন 2017-18 এর কথা বলছি আমি, তো আমরা আসলে আশা করি না এবং ভাইরাল হওয়ার উদ্দেশ্য আমরা এই কাজটা করি নাই। আমরা জাস্ট হচ্ছে আমাদের ভালো লাগা থেকেই করছি। আমাদের এই ব্যান্ডগুলো প্রিয় ছিল, আমরা চাইছিলাম এদেরকে। এই যে নামটা সিনহা ব্রাদার্স, এই নামটা কোথা থেকে আসলো? মানে কার আইডিয়া ছিল এটা? এই নামের পেছনের গল্পটা আসলে কি? এটা আমাকেই বলতে হবে, কারণ হচ্ছে সিনহা ব্রাদার্স হচ্ছে আমি আর আমার ভাই, আমরা দুইজনেই সিনহা, আমাদের টাইটেল সিনহা। সো আমরা দুইজন মিলে যখন শুরু করি তখন কোনো নাম চিন্তা আসছিল না, তো আমরা হঠাৎ করে আউট অফ নোয়ার আমরা এই নামটা ইউজ করি যে সিনহা ব্রাদার্স কেন না। আচ্ছা, আপনারা তো কি তাহলে দুই ভাই মিউজিশিয়ান? হ্যাঁ। আচ্ছা, একটু আদি দাদার কাছে যেতে চাই। মিউজিকের শুরুটা আসলে কিভাবে ছিল? মানে শুরুটা কিভাবে, মানে ছোটবেলা থেকেই কি গান শেখা বা এরকম কিছু নাকি? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো মানে মিউজিকটা হচ্ছে একদম আমার চাইল্ডহুড থেকে আমার সাথে ছিল। আচ্ছা। আমার মানে ফুফু, আমার চাচা, ওরা সবাই মিউজিশিয়ান এবং ওরা হচ্ছে ক্লাসিক্যাল করতো সবসময়। তো মিউজিক শুনে, মিউজিক দেখে বড় হওয়া, অর্থাৎ করতে দেখতাম সবাইকে সবসময়। তো
তো ওইখান থেকেই হচ্ছে মিউজিকের নলেজটা আসে। কি ইন্সপিরেশনটা কি তাহলে ফুফুর থেকে এসেছে এরকম কিছু? মিউজিক করার ইন্সপিরেশনটা বেসিক্যালি আমি বলবো আমার দাদার থেকে আসে। আচ্ছা কারণ আমি যখনই হচ্ছে আমার ফুফাতো ভাই, আচ্ছা তো আমি যখনই হচ্ছে আমার ফুফুর বাসায় যেতাম, দাদা বসে কম্পিউটারে হচ্ছে গান শুনতো, আমিও বসে থাকতাম দাদার পাশে, ওইখান থেকে গান শোনা। এবং একটা সময় দাদার যে ফ্লেভার মিউজিক অফ মানে টেস্ট অফ মিউজিক যেটা, ওইটা হচ্ছে আমাকে ইন্সপায়ার করে। আচ্ছা আর আমি তখন হচ্ছে ওই গান শুনতাম রেগুলার। তারপর ব্যান্ডের গান খুব পছন্দ ছিল তখন কত থেকে। বছর বয়স তখন? তখন এই ক্লাস 7-8 পড়ি। কোন গানটা প্রথম শেখা হয়েছিল বা গাওয়ার উপযোগী বলে মনে হয়েছিল? ফার্স্ট গান যদি বলি, আমি হচ্ছে বসে আছি একা, যদি ওয়ারফেজের। আমরা একটু শুনতে চাই, সেটা কি সম্ভব? আচ্ছা, ওয়ারফেজের গান হ্যাঁ হ্যাঁ করছি। অবশ্যই। বাট বসে আছে একা না, অন্য একটা আমার পছন্দের গান করি। sure. আচ্ছা। শুধু শুধুই ভাবনা, যেতে চাইলে যাও, চলে যাও, তবু কেন এ কান্না, জানি ভালো থাকতে, শুধু বলো না ভুলতে, চাই না বাঁচার উপদেশ, দিন এমনই কাটবে খেয়ালের ফাঁদে, তোমাকে মনে পড়বে যখনই জ্যোৎস্না হাসে, তোমাকে মনে পড়বে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে। দারুণ। এখন একটু শাওন দাদার কাছে আসতে চাই, শুরুটা কিভাবে ছিল? গানের শুরুটা হচ্ছে ছোট্টবেলায় একদম নাকি বড় ছোটবেলায় হয়ে? বলতে হচ্ছে বাবা মা দুজনেই শিল্পী ছিল। আচ্ছা, তো এখন কি তারা গান করেন? এখন হচ্ছে ফ্যামিলি গ্যাদারিং এ গান টান হয়। আচ্ছা আচ্ছা, মানে ওইভাবে আগে একটা সময় বাবা মারা প্রফেশনাল শিল্পী ছিল, দেন জীবনের তাগিদে ওনারা ওটা থেকে সরে আসে। তো ছোটবেলা থেকেই ঘরে গান বাজনার একটা পরিবেশ ছিল, যেমন আমার কাকারা গান গাইতো, মামার দিকের সবাই গান গাইতো। তো সবকিছু মিলে একটা মানে মিউজিক্যাল কালচারের মধ্যেই আমার বড় হওয়া। তো সেখান থেকে আমার হচ্ছে গানের প্রতি এই ভালোবাসাটা জন্মায়। আচ্ছা, তো এভাবে হচ্ছে আসলে যাত্রা তো শুরু। জানা যায় ছোটবেলায় আপনি অনেক দুষ্টু ছিলেন, হ্যাঁ, দুষ্ট স্কুল ছিলাম। পালিয়ে অনেকবার অনেক আমি কিছু ইভেন করেছেন। শিল্পকলা একাডেমিতেও ভর্তি হয়েছিলাম, 1 বছর পুরো করতে পারি নাই, আমি এরপর ওখান থেকে ড্রপ আউট হয়ে গেছি। মানে আমার কোনো কিছুই স্থায়ী ছিল না ছোটবেলায়। আচ্ছা আচ্ছা, মানে এখন কি মনে পড়ে ছোটবেলায় এমন কোনো মানে গল্প যেটা করেছেন যেটা এখনো মনে আছে, রিকল করতে পারেন, এমন কোনো দুষ্টামি? আমরা কিন্তু এত জানি, দুষ্টামি আমাদের করছি। আমাদের কাছে খবর আছে, so এত দুষ্টামি করছি যে আসলে সেখান থেকে পরে দু কোনো একটা। কিছু বলার নেই এখন। দু একটা শুনতে চাই। দু একটা আসলে ওরকম এখন মনেও নাই। আমি একটু মনে করি। একটু- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মনে শিওর করিয়ে দিই। শিওর শিওর। আমাদের মানে আমরা যখন একদম ছোট, দাদা তো আমাদের থেকে একটু সিনিয়র। একটু তো নরম। তো আমরা বেসিক্যালি যখন একসাথে হতাম, আমরা 4 ভাই, আমরা একসাথে হলে আমরা হচ্ছে রেসলিং খেলতাম। আচ্ছা, সোফার যে কুশনগুলো থাকতো হ্যাঁ, ওগুলোকে বিছানার উপরে বিছিয়ে দিয়ে ওখানে হচ্ছে আমরা রেসলিং খেলতাম। তো দাদা রেফারি কে থাকতো? রেফারি থাকতো বেসিক্যালি দীপু। আচ্ছা ও আচ্ছা, হচ্ছে আপনাদেরই ভাই। মারামারি, হ্যাঁ আমাদেরই ভাই। মারামারির মধ্যে খুব একটা নেই, ও হচ্ছে দেখতো এবং মজা নিত। আচ্ছা, তো দাদার যেটা হতো, দাদা সবসময় চ্যাম্পিয়ন। এবং আমাদের মধ্যে একজন আছে যাকে আমি এই মুহূর্তে খুব মিস করছি, বাঁধন। সো ও হচ্ছে সবসময় মার খেতে পছন্দ করতো। তো ওকে এমনও হয়? হ্যাঁ এমনও হয়। তো দাদা হচ্ছে ওকে তুলে আছাড় মারতো, ও পড়তো, ব্যথা পেতো, উঠে এসে আবার বলতো যে আমাকে আবার মার। সো এটা ছিল মজার বাঁধনের একটা লাইন ছিল, এটা হচ্ছে আমার স্ট্রং বডি আমাকে মারো। ও মাই গড। আচ্ছা, বাঁধন দা মেবি আপনাদের ব্যান্ডে? হ্যাঁ, বাঁধন হচ্ছে আমার ভাই, আমার ফুফাতো ভাই। তো ও হচ্ছে বেসিস্ট হিসেবে আছে ব্যান্ডে। এই হচ্ছে আমার মামাতো ভাই আদি, আচ্ছা, ও ভোকাল হিসেবে আছে আমার সাথে আপনাদের ফুল একসাথে। ফ্যামিলি। হ্যাঁ, আমি প্রথমে এটাই বললাম যে আমাদের পুরো ফ্যামিলিটা হচ্ছে মানে মিউজিক কালচার নিয়ে হচ্ছে আমরা ছিলাম আচ্ছা, অনেক সময়। এই যে
মিউজিক করতে চেয়েছেন, তো ছোটবেলায় বাবা মায়ের থেকে কোনো এমন কোনো বিধিনিষেধ আসেনি যে না, মিউজিক? কারণ বাবা মা তো নিজেই শিল্পী ছিল। হ্যাঁ ছিল, তারপরেও হয় না মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে না আমার ছেলে মেয়েরা না, আমি যেটা একজন করি। শিল্পী হচ্ছে এটার মর্ম বুঝবে, সে কখনো বাধা দিবে না, মানে সে যদি অ্যাকচুয়ালি শিল্পী হয় আচ্ছা সে কখনোই বাধা দিবে না তার সন্তানকে। আচ্ছা, এখন আমরা একটু ব্যান্ডের দিকে চলে যাই। ব্যান্ড নিয়ে কি এখন চিন্তা ভাবনা কি কি করতে চাচ্ছেন, বা সামনে কোনো প্রজেক্ট আসছে কিনা? আমরা বেসিক্যালি চেষ্টা করছি মানে আবার কাজ স্টার্ট করার, যেহেতু আমরা সবাই ক্যারিয়ার নিয়ে ফোকাসড, ক্যারিয়ার এস্টাবলিশ করার জন্য সবাই কাজ করছি, এবং আমাদের এইজটাও এখন এমন যে আমাদের ক্যারিয়ারে ফোকাস করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে সবাই একসাথে হলে, আমরা এখনো মিউজিক করি, আমরা হয়তো ভিডিও আপলোড করতে পারছি না, বা আমাদের যারা ফ্যান আছে, যারা আমাদের ফ্রেন্ডস আছে, ভাই ব্রাদার আছে, তারা হচ্ছে আমাদের কাছ থেকে কোনো ভিডিও পাচ্ছে না, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি যখনই আমরা একসাথে হই নিজেদের জন্য মিউজিক করা। স্টেজ শো কি মিস করেন? হ্যাঁ, অবশ্যই খুব বেশি মিস করি। এটার রিজন হচ্ছে আমরা চেষ্টা করি এখনো যে সবাই যদি টাইম ম্যাচ করতে পারি যাতে আমরা স্টেজ শোগুলো করি, এবং আমাদের প্রচুর হচ্ছে রিকোয়েস্ট আসে শো এর জন্য, বাট দেখা যায় আমরা সবাই ফ্রি থাকি না ওই দিনে, বা দেখা যায় অন ডেতে পড়ে যায়, সময় মিলে না। আর আমরা এখন হচ্ছে 3 জন অলরেডি ঢাকায় থাকি, আচ্ছা দাদা হচ্ছে এখন চিটং এ থাকে, তো ওই মানে একটা একজন গ্যাপ, কক্সবাজার আছে। একজন কক্সবাজার আছে বাঁধন, তো ওই মানে গ্যাপটা ক্রিয়েট হয়ে গেছে বিশেষ করে ডিসটেন্সের কারণে। আচ্ছা, যদি আমরা এক জায়গায় থাকতাম তাহলে হচ্ছে আমরা রেগুলার বেসিসে করে প্ল্যানটা যেতে কি পারতাম। এখন আমি এটা জানতে চাচ্ছি যে আপনাদের ফিউচার প্ল্যানটা কি আচ্ছা, ব্যান্ড নিয়ে? আমি একটু করে বলি, পরে দাদা হচ্ছে অ্যাড করবে। হ্যাঁ অবশ্যই। আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে আমরা আরেকটু স্টেবল হই, আমরা মিউজিকটাকে সবসময় ভালোবেসে গেছি, ইন ফিউচার যতদিন আমরা একসাথে থাকবো আমাদের মিউজিকটা কন্টিনিউ হবে। আপনাদের নতুন গান কবে আসছে? আপনি গান লিখেন, আপনার সাথে বাঁধন যিনি তিনিও গান লিখেন। হ্যাঁ, বাঁধন বেসিক্যালি হচ্ছে লিরিকটা লিখে ফার্স্টে স্ট্রাকচারটা দাঁড় করে, এরপর আমাকে দেয়, বলে যে তুই একটু দেখ, এরপর আমি একটু কাটছাট মানে করি। আপনাদের দেখা যায় অনেক কভার সং, কিন্তু আপনাদের মৌলিক যে গানগুলো সেগুলোরও বেশ জনপ্রিয়তা। তো প্রথম মৌলিক গান কোনটা ছিল? আমাদের ফার্স্ট গান ছিল সুখ, আচ্ছা ওইটার লিরিকটা পুরোটাই হচ্ছে বাঁধনের লেখা, আচ্ছা, আর ওইটা টিউনটা হচ্ছে মানে টিউনে হচ্ছে আমি আর আমরা দীপু কি মিলে। 2 লাইন শুনতে পারি এটা? হ্যাঁ, ওটা আদি করবে। সুখ গুলো চির অধরা আমার, আমারই সুখ যেন বিলীন সুখেরই মাঝে, ও হো শেষ যদি হয় তবে তাই হোক, ও হো সুখ ধুলো জমা স্মৃতি আমার কাছে, দারুণ দারুণ। এই যে ব্যান্ডের শুরুটা, তো মানে আপনি যেটা বললেন যে মনোমালিন্য ব্যাপারটা নেই, তো মানে কখনো কি এরকম হয়েছে কিনা যে আপনি একটা গান লিখেছেন বা সুর করেছেন, সেটা দাদার পছন্দ হয়নি বা অন্য কারো পছন্দ হয়নি, সেটা নিয়ে আবার অন্য কেউ অন্য আর একটা সুর দিতে চাচ্ছে, এরকম কখনো হয়েছে কি কখনো? না, এটা বেসিক্যালি আমাদের মধ্যে হয়নি, ওই যে আমাদের প্রত্যেকটা স্টেপ এক একজন দেখতো, যেমন ফার্স্টে মানে কেউ কারো না স্টেপে মানে দেখা যেত কি বাঁধন হচ্ছে একটা লিরিক লিখে একটা স্ট্রাকচার দাঁড় করি আমাকে দেয়, আমি একটু কাটছাট করি, আমি হচ্ছে ওইটাকে একটু নারিশ করি, তারপর হচ্ছে এটা দীপুকে আমি দেই, দীপু হচ্ছে ওইটা দিয়ে একটা কম্পোজিশন রেডি করে ওই বলে যে গানটা এভাবে করো, এভাবে গাও, তখন আমরা প্র্যাকটিস করতে থাকি। আর ওইখানে বেসিক্যালি যদি কোনো চেঞ্জ দরকার হয় দীপু বলে যে আমরা এটা এভাবে না করে এভাবে করলে মনে হয় ভালো হয়, দেখা যায় ও যেটা চাচ্ছে আমাদের ওটা ভালো লেগে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এটার কারণে আমাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয়েছে বলে আমি মনে করি না। আর দাদার একটা জিনিসই, দাদা আমাদেরকে একদম ফুল ফ্রিডম দিয়ে বলেছে প্রথম থেকেই যে তোরা বানাবি। এটা কিন্তু খুব দরকার, মানে হ্যাঁ, দাদার কাছ থেকে আমরা এই জিনিসটা ফ্রিডমটা সবসময় পেয়েছি, যে দাদার কথা হচ্ছে তোরা বানা, আমাকে শুধু বলে দিবি আমি কিভাবে গাইতে হবে, আমি আছি। তো দাদার কাছে আমি জিজ্ঞেস করতে চাই একটা ব্যাপার, সেটা হচ্ছে ব্যান্ডে 5 জন, তাদেরকে যদি এক শব্দে এক একজনকে বলতে হয়, কাকে কি বিশেষণে বিশেষায়িত করা যায়? আমি যদি আমাকে বলি, প্রথমে আমাকে দিয়ে শুরু করি, আমি হচ্ছে লেজি,
আমি আচ্ছা। অনেক লেজি সবচেয়ে। কিন্তু আদি দাদা যেটা বললো আপনি সবাইকে পুশ করেন and- হ্যাঁ আমি পুশ করি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আমি আমার কাজের ক্ষেত্রে আমি অনেক লেজি। আমি আচ্ছা। বেসিক্যালি হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো এডিট করতাম। ওকে ওকে মানে মানে production- আমরা যেটা হ্যাঁ, দেখি সব ওটা প্রোডাকশন থেকে শুরু করে একদম এটাকে পাবলিশ করা পর্যন্ত যা কিছু করণীয়, ভিডিও রেকর্ড থেকে শুরু করে এডিটিং পর্যন্ত পুরো ব্যাপারটা আমার হাত দিয়ে দিত। আচ্ছা তো দেখা যেত যেটা আমার কালকে আপলোড করার কথা এটা আমি 2 দিন পরে করছি, কারণ হচ্ছে মাঝখানে 2 দিন আমি লেজি ছিলাম। আচ্ছা তো এটাই হইতো আমার সাথে। তো আমি হচ্ছে লেজি পারসন এখনো Okay. সব ক্ষেত্রেই। বাঁধনকে যদি বলি, বাঁধন হচ্ছে টাইম মেশিন। ও হচ্ছে টাইম মেইনটেইন করতে পছন্দ করে এমন কিছু? অসম্ভব টাইম মেইনটেইন করতে পছন্দ করে। ও আচ্ছা। হচ্ছে আমরা প্র্যাকটিস প্যাড নিতাম প্র্যাকটিসের জন্য, ওখানে কেউ 5 মিনিট পর আসলে তার অনেক কথা শুনতে হইতো বাঁধন থেকে, আচ্ছা এবং বাঁধন 5 মিনিট আগে যাইতো। আচ্ছা কিছু কিছু এটা ক্ষেত্রে 5 মিনিট না, কিছু কিছু ক্ষেত্রে 15 মিনিট আগে হ্যাঁ 15 মিনিট আগে আচ্ছা, যাইতো, আচ্ছা। এরকম রেকর্ড আছে। আচ্ছা আর ও যদি একবার ওই জায়গায় যায়, ও সবাইকে ফোন দিয়ে পাগল করে দিবে। যে কোথায় কোথায় কি হ্যাঁ, শেষ। হচ্ছে ওকে সো আমরা চেষ্টা করতাম যেভাবে হোক বাঁধনের টাইম ধরার জন্য। আচ্ছা তাহলে তো 5 মিনিট আগে যেতে হবে ওকে দীপু হচ্ছে অনেক সিনসিয়ার ওর কাজের প্রতি এবং ডেডিকেটেড। দীপুর হচ্ছে 2টা গুণ যথেষ্ট আছে। মানে ও যদি একটা মিউজিক একটা গানের মিউজিক দিতে মানে সুর করতে বসে, তাহলে হচ্ছে ওরে ওখান থেকে উঠানো যাইতো না 2-3 আচ্ছা। ঘন্টাও। তো ও ওর কাজ করতেই থাকবে। আকিব হচ্ছে আমাদের ব্যান্ডের সবচেয়ে দুষ্টু পারসন, মানে যারে কিনা আমরা এখনো বুঝি না সে আসলে কেমন দুষ্টু। আচ্ছা এবং ও হচ্ছে লেট লতিফও, আমরা লেট ওকে লেট লতিফ, হ্যাঁ। লতিফ বলি। সবচেয়ে একজন লেট খুব পারসন টাইম নিয়ে সচেতন আর একজন লেট লতিফ হ্যাঁ, late বাঁধনের লতিফ। সবচেয়ে বেশি বকা হচ্ছে আকিবই আকিব শুনতো। আচ্ছা হ্যাঁ। আর হচ্ছে আদির কথা বলতে গেলে যদি বলি, তাহলে হচ্ছে আদি হচ্ছে একজন লয়াল পারসন। মানে ব্যান্ডের মধ্যে একজন লয়াল সদস্য থাকে, সেটা হচ্ছে আদি আদি। দাদার কোনো একটা ডাক নাম আছে? আমি জানি না, আদি ভালো বলতে পারবে। আচ্ছা আমার ডাকনাম ফানি শুভ। কিছু আমার ডাকনাম শুভ, আচ্ছা অন্য কিছু না। যার কোনো কিছু অসুবিধা ওকে মানে এটা কি ওকে 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 শুভ শুভ নামটাও সুন্দর। থ্যাংক ইউ। পুরো নাম তো আদিত্য দে। আদিত্য দে শুভ। আচ্ছা আচ্ছা এই যে প্রথম যখন সুখ গানটা রেকর্ডিং করা হয়, এটার গল্পটা কেমন ছিল? হয় না যে এটার প্রথম কোনো গল্পটা কি কিছু ইমোশনাল আমাদের জন্য, আমি বিশেষ এটা করে এটা বাঁধনের জন্য একটু সবচেয়ে বেশি জানতে ইমোশনাল চাই ছিল, একটু। কারণ এটা বাঁধনের সুর করা প্রথম গান, সরি বাঁধনের লেখা প্রথম গান। আচ্ছা যদি সম্ভব হয় আমরা কি এই মুহূর্তে বাঁধন দাদার সাথে কোনোভাবে কানেক্ট হতে পারি? হ্যাঁ, বাঁধনকে আমরা কল দিতে পারি। একটা প্র্যাঙ্ক কল করা যায় কিনা? হ্যাঁ, করা যায়। তারপর তাকে সাথে নিয়েই আমরা হচ্ছে সুখের জার্নিটা শুনলাম, গল্পটা। হ্যাঁ, sure. হ্যাঁ করা Okay, যায়। যেহেতু আপনি বললেন বাঁধন দাদার সময় নিয়ে একটু সমস্যা আছে, তো এখন যদি তাকে ফোন দিয়ে বলা হয় যে আপনারা শো মিস করে গিয়েছেন, তার রিঅ্যাকশনটা আসলে কেমন হবে এটা একটু দেখতে চাই, আচ্ছা যদি সম্ভব হয় ঠিক আছে, আমি ওকে এখনই ভিডিও কল আনতেছি। প্লিজ। ও সব একটা কলে আছে। আচ্ছা আচ্ছা ওকে আমরা একটু পর তাহলে ট্রাই করব, হ্যাঁ sure. কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই সুযোগে বিষয়ে জেনে ফেলতে পারি সুখের যে রেকর্ড। সুখের হিস্ট্রিটা হচ্ছে, সুখ হচ্ছে আমাদের প্রথম গান। So, নামটাও সুন্দর। এটা আমাদের ফার্স্ট বেবি। সো আমরা খুবই ইমোশনাল ছিলাম সবাই, আচ্ছা বিশেষ করে বাঁধন ছিল, কারণ এটা ওর লেখা প্রথম গান আমাদের ব্যান্ডের জন্য। তো এটা যখন আমরা পুরো রেকর্ড করি, তো অডিওটা শোনার সময় আমরা হচ্ছে প্র্যাকটিসে যাচ্ছিলাম সম্ভবত, না, আমরা প্র্যাকটিস থেকে হচ্ছে বাসায় যাচ্ছিলাম। বাসায় যাচ্ছিলাম, আচ্ছা। তখন আমরা অডিওটা হাতে পাই, স্টুডিও থেকে আমাকে মেল করা হয়। তো গাড়িতে হচ্ছে বাঁধন বলে গানটা একটু চালাও দেখি কেমন হয়েছে। তা আমরা গানটা প্লে করি, তো একদম পুরো একদম মানে কোনো শব্দ নাই গাড়ির ভিতর, শুধু গানটা চলতেছে, সবাই খুব মনোযোগ দিয়ে গান শোনা শেষ করলাম। হঠাৎ করে বাঁধন পিছিয়ে বসা ছিল, পিছে দেখি যে কান্নার শব্দ, আচ্ছা মানে কিভাবে বলবো, মানে আমরা অনুভব করতে পারছি পিছনে কেউ একজন কান্না করতেছে। আচ্ছা এখন আমরা তাহলে একটা ফানি সেগমেন্টে চলে যাই, আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো। Yeah. Okay. দর্শক চলে যাচ্ছি ট্র্যাক টক র্যাপিড ফায়ারে। এই গেমের কিন্তু একটা রুলস আছে, সেটা হচ্ছে 3 সেকেন্ডে যদি উত্তর না পাই সেক্ষেত্রে কিন্তু একটা করে গান গাইতে হবে। Wow. এই যে সিনহা ব্রাদার্স প্রজেক্ট, আমরা যেটা সিনহা ব্রাদার্সই বললাম, যেটা এই প্রজেক্টটা কখন অ্যাড হয় এবং কেন? এটা 2016-এ হচ্ছে আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করি আমাদের ইউটিউবে, প্রথম আমরা ইউটিউব দিয়ে শুরু করি। তো ইউটিউবে যেহেতু আমরা কভার সং করব, তো আমাদের এক একটা গান এক এক ধরনের মানে একটা প্রজেক্ট হিসেবে নেই আমরা। আচ্ছা আচ্ছা তো এটা অডিও রেকর্ড করা থেকে শুরু, ভিডিও করা শুরু থেকে পর্যন্ত একদম একটা প্রজেক্টের মতোই আমরা এটাকে নিতাম। আচ্ছা যে কারণে সিনহার ব্রাদার্সের পাশে আমরা প্রজেক্টটা লাগাইছি, বাট আমরা স্টেজে যখন পারফর্ম করতাম লাইভে, তখন আমরা আসলে সিনহার ব্রাদার্স নামটাতেই হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আচ্ছা আপনাদের প্রথম গানের নাম তো সুখ, আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। এই গানের অনুভূতি কেমন ছিল এটা রেডি করার সময়?
ওয়ান টু হ্যাপি। ওকে। আচ্ছা, দলের ভিতরে মানে ব্যান্ডের ভিতরে সব থেকে বেশি মজার কে? আকিব। ফানি কে? আকিব। আকিব। আচ্ছা, আমি ভাবছি মেবি না, শাওনদা না, বা আমি খুব এরকম সিরিয়াস কিছু। থাকতাম। ওকে। কোন গানটা রেকর্ড করতে এখন পর্যন্ত সব থেকে বেশি কষ্ট হয়েছে? অফ কোর্স ট্রিবিউট টু আইডলস। আচ্ছা, and ওইটাই Tribute to সবার ওইটাই সবচেয়ে পছন্দের। পপুলার হয়েছে, ওটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এখন এবং পর্যন্ত। এই যে সিনহা ব্রাদার্স মানেই এই ট্রিবিউটটা বুঝে হ্যাঁ, অনেকে অনেকে। সিনিয়র ব্রাদার্স চিনছেই হচ্ছে ট্রিবিউট দিয়ে। ট্রিবিউটের পরে। আচ্ছা, আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। যদি ব্যান্ডের নাম বদলাতে বলা হয় কি নাম দিবেন? কোনো নাম দিব না, কারণ আমরা এই নাম কখনোই চেঞ্জ করব না। আচ্ছা, ওকে। রিহার্সাল নাকি রেকর্ডিং, কোনটা বেশি ইজি মনে হয়? আমি বলবো রিহার্সাল অনেক ইজি, অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করি সেটা আমরা ফান করে, ফান লাভিং আমরা পারসন সবাই, আচ্ছা। তো ওখানে ফান করতে করতে করে ফেলি। বাট রেকর্ডিং আমরা অনেক বেশি সিরিয়াস, তো ওইখানে মিস্টেক হলে আবার আবার বারবার retake। রিটেক, সো এই জিনিসগুলো হচ্ছে একটু টাফ। আচ্ছা, ওকে। রিহার্সালে কে বেশি ভুল করে? 1 2 3 আমি গান হয়ে গেছে, টাইম আউট। শুনতে চাই কে গান গাইবে? গেলাম একটা। ওকে, আচ্ছা, আমি আমাদেরই একটা গান অবশ্যই। করছি নিজেদের। গানটার নাম হচ্ছে নতুন আলোয়। ওটাতে আদিও আছে আমার সাথে। আচ্ছা। কোরাস পার্টটা হচ্ছে আদির, আর বাকিটা হচ্ছে আমি করি আর কি গানে। চারিপাশে শূন্য মায়া, আধার আলো ছায়া, ঈশ্বর আসবে কি ধরণীতে, মৃত্যুর মিছিলে হয়েছি শামিল, অজান্তে নিয়েছি কি মেনে এই অবিচার। দারুণ দারুণ। আমরা তো রিহার্সালের কথা শুনছিলাম, রেকর্ডিং এ কে সব থেকে বেশি ভুল করে? যে বললাম আমি, মানে রিহার্সালেও ভুল, রেকর্ডিং এও ভুল। আমি হচ্ছে লিরিক্স মনে রাখতে পারি না, যেটা একটু আগেই প্রমাণ দিলাম। হ্যাঁ। ট্যুরে গেলে সব থেকে কে বেশি ঘুমায়? না, না, আমাদের মধ্যে আমাদের আসলে মধ্যে কেউ আসলে, আমরা না মানে ট্যুর যখন করি তখন আমরা হচ্ছে মাইন্ডসেটটা এভাবেই নিয়ে যাই যে ট্যুরের একটা সেকেন্ড আমরা নষ্ট করব না। আচ্ছা যেমন হোটেলও আমরা রুমে অনেক সময় দিয়ে থাকতেছি, কারণ হচ্ছে আমরা হোটেলে রুম ভাড়া দিচ্ছি, আচ্ছা। ওটা আমরা উসুল করতে হবে। রেস্টুরেন্টে যখন খাচ্ছি তখন হচ্ছে ওইটা আমাদের উসুল করতে হবে, আমরা অনেক খাওয়া দাওয়া করি, অনেক টাইম নিয়ে খাই। দেন হচ্ছে আমরা ঘুরতে গেলেও টাইমটা টাইম মেইনটেইন করে করি। ম্যানেজমেন্টটা কে করে? এই দায়িত্বে কার ওই যে থাকে? এই বাঁধন। দায়িত্ব কার থাকে? বাঁধন টাইম মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কার কি দায়িত্ব থাকে? আপনার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট, Management। এবং পুরো ট্যুর প্ল্যানটা আমার করা থাকে। ওকে, বাঁধন হচ্ছে টাইম ম্যানেজমেন্টে থাকে। আপনি? আমি হচ্ছে মেমোরি কালেক্ট করি। গুড। এটা আসলে উচিত, কারণ একটা সময় পরে যে আমরা মেমোরিজ গুলো নিয়েই বাঁচবো, True। কারণ কখন আমরা কে কোথায় চলে যাই বা কোথায় থাকি ওই তখন ছবিগুলোই থেকে যায়, থেকে আসলে যাবে আসলে। মেমোরিগুলো যেমন থেকে যায় ওইভাবে। কে সবচেয়ে বেশি ফ্যানদের মেসেজ পায় ফ্রেন্ডদের মেসেজ বেশি হচ্ছে পার্সোনালি? আদি বেশি পাই আমার জানা এখনো কি মতে। আদি দা পায় আফটার? হ্যাঁ, আমি আমার ফ্যান বলতে, ফ্যান বলবো না, বেসিক্যালি সবাই আমার ভাই ব্রাদার। মেয়ে ফ্যানের ইয়ে কেমন, মানে মেয়েরা কাকে বেশি মেসেজ দেয় বা টেক্সট দেয় ব্যান্ডের ভিতরে? আকিবকে। আকিবকে। আচ্ছা আকিবকে। আচ্ছা, ওকে। আপনাদের ব্যান্ডের ফিউচার গোল কি? এখন তো আপাতত ব্যান্ডের কার্যক্রম আমরা বলা যায় স্থগিতই রাখছি। তো সামনে ইচ্ছা আছে যেটাকে আবার তো রিবুট আপনাদের তো দেওয়া। স্থগিত বললেন আপনি, কিন্তু আপনাদেরকে দেখা যায় মাঝে মাঝে শো আপনারা হ্যাঁ, করছেন। লাইভ শোজ যদি আমাদের টাইম অনুযায়ী মিলে, যেমন আমাদের কারো হচ্ছে শনিবারে বন্ধ, কারো শুক্রবারে বন্ধ থাকে, অফ ডে থাকে। সো দেখা যাচ্ছে শুক্রবারে যদি কোনো শো আসে, যার শনিবার অফ ডে নাই, শুক্রবার অফ ডে নাই, সে কিন্তু করতে পারতেছে না। তো আমাদের হচ্ছে ওইভাবেই টাইম ম্যানেজ করতে হবে। মানে এমন একটা শো আমরা পাইছি যেখানে কিনা আমরা 5 জনই ফ্রি আছি, তখন গিয়ে আমরা ওই শোটা নিচ্ছি, তো মানে অনেকে- বেছে শো করা যেটা বলে আর কি। এখন আচ্ছা, কিন্তু অনেকে জানে যে আপনারা শো ছেড়ে দিয়েছেন বা এমন কিছু। না, তো না, আমরা shows ছাড়ি দর্শকদের নাই। উদ্দেশ্যে কি কিছু বলতে চান? আমরা শো ছাড়ি নাই, আমরা হচ্ছে এখনো শো করছি। আমাদের যদি টাইমে মিলে আমরা অবশ্যই শো করছি। র্যাপিড ফায়ার আমাদের শেষ, এখন আমরা অন্য প্রশ্নে চলে যাই। আপনাদের মতো যদি টিনেজাররা যারা আছে, জেনিয়াসে বা মিউজিক করতে চায়, তাদেরকে কি বলার আছে আপনাদের? বা ব্যান্ড ক্রিয়েট করতে চায় বা মিউজিশিয়ান হতে চায় বর্তমান প্রেক্ষাপটে? বর্তমান প্রেক্ষাপটে আমি সবার আগে বলবো হচ্ছে প্যাশন থাকতে হবে, এটা হচ্ছে একদম 100% থাকতে হবে। পাশাপাশি নলেজ, আপনি যেটা বাজাচ্ছেন বা যেটা করতে চাচ্ছেন বা যেটা গাইছেন, সেটা যেন একটু হলো শিখে আসেন। আচ্ছা, শিখে আসলে বেটার।
অনেকে হচ্ছে করতে করতে শিখে, যেমন আমি করতে করতে শিখছি, আবার দীপুরা হচ্ছে ট্রেন, দীপুরা শিখে আসছে। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার হচ্ছে গান করার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ আমি শিখিনি, আমি ডিরেক্টলি হচ্ছে গাইতে থাকতাম। আপনি ইনস্ট্রুমেন্ট শিখেছেন? আমি ইনস্ট্রুমেন্ট শিখেছি আরপিজিওতে, কিন্তু মানে ইনস্ট্রুমেন্ট আমার কন্টিনিউ করা হয়নি। আচ্ছা। আমি হচ্ছে সবসময় গান গাওয়ার পিছনেই লেগেছিলাম। সো গানটাও কিন্তু আমি শিখে আসিনি, ওটা হচ্ছে আমি গাইতে গাইতে যতটুকু পারতাম তা দিয়েই আমি কন্টিনিউ করেছি। এবং একটা সময় দেখা গেছে যে ফার্স্টের দিকে অনেক ভুল করতাম, কিন্তু ওই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি। তো ওইভাবেই কন্টিনিউ করছি। আর যদি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে হয়, তাহলে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে লিসেন মোর। ফার্স্টে হচ্ছে গানটাকে বুঝতে হবে, ধারণ করতে হবে, তারপর প্র্যাকটিস মোর। আর গাইতে হবে খুব বেশি, যাতে করে হচ্ছে পারফেকশনটা আসে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গুড মিউজিককে সাপোর্ট করতে হবে। আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে আমরা এমন এমন গান পাচ্ছি যেগুলো আসলে শোনার উপযোগ্য না, কিন্তু ভাইরাল হচ্ছে। ভাইরালের ক্ষেত্রে ভাইরাল সং আসলে আজকে আসছে, থাকে না, ওটা বেশি দিন থাকে না, এক্সিস্ট করে না। আমরা এখনো যে গানগুলো ভালোবাসি, ওয়ারফেজ হোক, আর্টসেল হোক, শিরোনামহীন হোক, আমরা এখনো যে গানগুলো করি, ওইগুলা হচ্ছে তাদের ওই ক্রিয়েশনের কারণে এখনো থেকে গেছে। সো ভাইরাল হওয়ার পিছনে না ছুটে, বেসিক্যালি আমি যেটা মনে করি, আমরা যে গানগুলো রিলিজ করেছি কখনো ভাইরাল করতে হবে এটা চিন্তা করে আমরা গান ভালো কিছু দিতে হবে, একজনও যদি শুনে ওই গানটার মাহাত্ম্যটা বুঝতে হবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব তবে আপনাদের থেকে একটা গানের মাধ্যমে। আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, এরপর আপনারা আপনাদের গান। দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো মিউজিশিয়ানের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্র্যাকটক নিউজ 24 এর সঙ্গে থাকুন। আচ্ছা, আমি আমাদের এই ব্যান্ডের একটা ট্র্যাক করছি, এটা বাঁধনের লেখা, দীপু সুর করা। যদি কোনো এক ভোরে জেগে দেখো চেনা পার্থিব সব বদলে গেছে তোমার অবচেতনে, তুমি কি অবাক হবে? স্বচ্ছ আয়নায় অস্পষ্ট অবয়ব অলিক হয়ে রয়ে যায় দৃষ্টির অগোচরে, তুমি কি ভীষণ ভয় পাবে যদি ভেবে ভুল করো? বুঝতে লাগে সময়, অকাতরে হারিয়ে যেও নিজে